আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি। পবিত্র ঈদ উল ফিতর আগামীকাল না শনিবার, কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা। কাতারে বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ক্ষেত্রে হামলা। আবার হামলা হলে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র উড়িয়ে দিতে ট্রাম্পের হুমকি। পঞ্চগড়ে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ। মানবিক উদ্যোগে বিশিষ্টজনসহ সব স্তরের প্রশংসা। এবং ক্রমবর্ধমান চাহিদার সাথে দিন দিন কমছে প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় নির্দেশনা মানতে সংশ্লিষ্টদের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক সভাপতিত্ব করছেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠকের সবশেষ জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিব বেগ। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, চাঁদ দেখা কমিটির বৈঠকের ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে কমিটির বৈঠকটি এই ঠিক 5 মিনিট আগে শুরু হয়েছে। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের ওনার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়েছে। আমরা জানি যে আজকে 29 রমজান শেষ হয়েছে। আজকেই মূলত দেশের বিভিন্ন স্থানে থেকে তাদের কাছে খবর আসবে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো। সেক্ষেত্রে চাঁদ দেখা গেলে আগামীকালকে ঈদ, এবং চাঁদ দেখা না গেলে সেক্ষেত্রে চাঁদ দেখার অপেক্ষা করতে হবে না। সেক্ষেত্রে পরবর্তী দিন অর্থাৎ শনিবার দিনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। আমরা যেটি জানি যে সৌদি আরবে অর্থাৎ আগামী শুক্রবারে সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সাধারণত আমরা দেখি যে সৌদি আরবে যে দিন ঈদ পালন হয় বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে ঈদ পালন হয় তার পরবর্তী দিনেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। তো এই কিছুক্ষণ আগে হয়তো বৈঠকটি শুরু হয়েছে, হয়তো বা কিছুক্ষণ পরে আমাদেরকে বৈঠক থেকে এসে মন্ত্রী বা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। এখন পর্যন্ত চাঁদ দেখা সম্পর্কিত কোনো তথ্য আমাদের কাছে তারা জানাননি, হয়তো বা জানালে আমরা পরবর্তী সংবাদে সেটি জানাতে পারবো। নাজিব, ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদ উল ফিতরে রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় একসঙ্গে নামাজ আদায় করবেন প্রায় 40,000 মুসল্লি। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে ইবাদত নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহে আসার সময় জায়নামাজ ছাড়া কিছু না আনতে অনুরোধ জানানো হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নগর জুড়ে ঈদের আমেজ। জাতীয় ঈদগাহকে সাজানো হয়েছে নান্দনিকভাবে। এবার জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। নারী পুরুষ মিলিয়ে একসঙ্গে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ইতোমধ্যে সাউন্ড সিস্টেম, ফ্যান, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই সময়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান, তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি। আমরা আশা করি যে আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন, এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় অজুর ব্যবস্থা সেটাও করা আছে। মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। আর প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই
খুব দ্রুত সময়ে বের হয়ে যেতে পারে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে, যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিত্ব, বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা এই জামাতে অংশ নেবেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ঈদের দিন সকাল 8টায় জাতীয় ঈদগাহে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের নামাজ আদায় শেষে রাষ্ট্রীয় অতিথি ভবনে সকাল 10টা থেকে দেশের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই কর্মসূচি জানিয়েছেন। প্রধানমন্ত্রী ঈদের ছুটিতে বাসায় থেকে কাজ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। 8টার সময় উনি জাতীয় ঈদগাহে মহামান্য রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী নামাজ পড়বেন। তারপরে আপনার ওখান থেকে এখানে আসবেন 10টায় প্রোগ্রাম, 10টায় এখানে প্রোগ্রাম হবে। এখানে একটি আনন্দ ভাগাভাগি করার জন্য দেশি বিদেশি গেস্ট থাকবেন, তাদের ফ্যামিলি থাকবে, তারপরে আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে, তারপরে আপনার দেশের বরেণ্য ব্যক্তিত্ব থাকবেন, শিল্পী সাহিত্যিক ওনারা থাকবেন। রাষ্ট্রীয় কাজ আছেই তো, তারপরে একজন প্রধানমন্ত্রী যে কাজগুলো সেগুলো তো করছেই, আবার অনেক ফাইলও দেখেছেন কালকে। রোড অ্যাক্সিডেন্টে মানে বগুড়ায় একটা বাচ্চা খুব গুরুতর আহত হয়, মাথায় আঘাত পান, তাকে দ্রুত ঢাকায় নিতে হবে। ওই মানে এই জন্য উনি একজন প্রধানমন্ত্রী হয়ে ওখানে মানে ডিসি যে আছেন, মানে জেলা প্রশাসকের সাথে কথা বলছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। চিঠিতে মোদী বলেছেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তারেক রহমান এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরও বলেন, গত 1 মাস ধরে ভারত সহ বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসে রোজা ও ইবাদত করেছেন। ঈদের উৎসব মানবতার চিরন্তন সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও একতার কথা স্মরণ করিয়ে দেয় বলেও উল্লেখ করেছেন মোদী। পরিবারের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। এতে সড়ক ও নৌপথে বেড়েছে মানুষের ভিড়। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় আছেন আমাদের সহকর্মী পরাগ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। পরাগ, ঈদযাত্রায় নৌপথের কি অবস্থা দেখছেন? গতকাল তো সদরঘাটে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছিল। বুশরা, গতকালের দুঃখজনক ঘটনা যেটি এমনটি আজকে আর ঘটেনি। আমরা বিকেল থেকে এখানে আছি এবং এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানও এখানে দীর্ঘ সময় ছিলেন। তিনি পরিদর্শন করেছেন, যাত্রীদের অবস্থা সরেজমিন দেখেছেন, কোনো কোনো অসুবিধার বিষয় আছে কিনা সেটি দেখেছেন, অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে তারা যাচ্ছে কিনা সেগুলো দেখেছেন এবং গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে কালকের যে বিষয়টি ছিল এটি আসলে একটি দুর্ঘটনাই ছিল, তবে এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য যে সচেতনতা, সেই সচেতনতার জন্য তিনি কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যারা এখানে কর্তৃপক্ষ তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তিনি একটি অনুরোধ করেছেন যাত্রীরাও যাতে নিজে থেকেই সচেতন হন। যেহেতু অনেক ঈদ উপলক্ষে অনেক বেশি যাত্রী প্রতি বছরই গিয়ে থাকেন, কাজেই যাত্রীরা অতিরিক্ত যাত্রী হয়ে গেলে যেটা হয় যে কিছু দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। যাত্রীরা যাতে সচেতন হয় সেই আহ্বান তিনি জানিয়েছেন। আর কিছু যাত্রী তারা অভিযোগ করেছেন যে যেরকম হাতিয়াগামী লঞ্চ তারা পাচ্ছেন না। অনেক যাত্রী আমাদেরকে অভিযোগ করেছেন যে হাতিয়া যাওয়ার জন্য কোনো লঞ্চ তারা পাচ্ছেন না। কয়েক ঘন্টা আগে একটি লঞ্চ ছেড়ে গিয়েছে, তারপরে তারা কিভাবে যাবেন তারা জানেন না। পাশাপাশি যে ভোলাগামী একটি লঞ্চের কয়েকজন যাত্রী আমাদের কাছে অভিযোগ করেছেন যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে।
হয়তো আরও কিছু রুটে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আমি যেরকম এখন আমার সামনে একজন যাত্রী আছেন, তিনি একটু আগেই অভিযোগ করছিলেন যে তার কাছ থেকে তিনি যাবেন ডেকে বসে, তার কাছ থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হয়েছে। আমি যদি কথা বলি যে আসলে আপনি যে অভিযোগটি করছিলেন, আপনার কাছ থেকে কি ভাড়া বেশি নেওয়া হয়েছে? আমার কাছ থেকে অ্যাকচুয়ালি ভাড়া বেশি নেওয়া হয়েছে, ড্যাগের ভাড়া হয়েছে 300 টাকা। সেই জায়গাতে ওই লঞ্চের স্টাফরা বিছনা করে সিনক্রিয়েট করে তারপর আমার থেকে 1000 টাকা নেওয়া হয়েছে। 1000 টাকা নিয়েছে। আর মন্ত্রীরা উপরে থাইকা ভাষণ দিচ্ছে যে টিআইডব্লিউর যেই ভাড়া তার চেয়ে 50 থেকে 60 টাকা কমে নিচ্ছে। আসলে সরজমিনে এগুলো হচ্ছে না, সরজমিনে আসা আরও বেশি। না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসলে উনি বলছিলেন যে ওনার কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং এটি অনেক যাত্রীর অভিযোগ থাকতে পারে, সবার সাথে তো আমরা কথা বলতে পারিনি। তবে এমনটি আসলে কিন্তু এই অভিযোগ আসলে শোনা যায় যে আসলে ভাড়া বেশি নেওয়ার একটা বিষয় থাকে এবং লঞ্চেরও কিন্তু আসলে কিছুটা সংকট আছে বলে আমরা বুঝতে পারছি। জি পরাগ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এবার ইরান যুদ্ধের 20তম দিন। কাতারে বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ক্ষেত্রে হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে কোনো জ্বালানি কেন্দ্রে আবার হামলা চালালে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র সাউথ পার্স পুরোপুরি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত। হামলার ঘটনায় আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, ইরানের শাসন ব্যবস্থা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। এবার জানাবো অন্যান্য খবর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অভিনয় শিল্পী ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমনের দ্বিতীয় নামাজে জানাজা তার নিজ জেলা রাজশাহীতে সম্পন্ন হয়েছে। বেলা 1টার দিকে তার মরদেহ রাজশাহীতে পৌঁছায়। লক্ষ্মীপুর ঝাউতলা জামে মসজিদে জোহরের নামাজের পর জানাজার নামাজ হয়। রাজশাহী প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ ফাত্তার তথ্যে আল মুকসিদের রিপোর্ট। বিশিষ্ট অভিনয় শিল্পী ও রেডিও ভূমি 92.8 FM এর স্টেশন চিফ শামস সুমনের দ্বিতীয় নামাজে জানাজার বাদ জোহর রাজশাহীর লক্ষ্মীপুর ঝাউতলা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন তার স্বজন, সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। স্বাভাবিক হতে পারেনি, আমরা এখনো ট্রমাগ্রস্ত যে তাকে আমরা হারিয়ে ফেলেছি। সে ফিরে আসবে না, তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাকে উনি যেখানে রাখেন তাকে যেন ভালো জায়গায় রাখেন। সবাইকেই কৃতজ্ঞতা জানাই, সবাইকে তাকে মাফ করে দেবেন সেটার অনুরোধ জানাই। ওর পরিবার এখনো পথের মধ্যে রয়েছে। ওর 2 সন্তান, একজন মেয়ে কন্যা সন্তান এবং তার স্ত্রী রাস্তাতে রয়েছেন। এখনও রাস্তাতে প্রচণ্ড জ্যাম, নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে পারবেন কিনা এই অনিশ্চয়তার কারণে আমরা আপাতত তার দাফন কার্য বাদ এশা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিই। বাদ এশা তৃতীয় নামাজে জানাজার অনুষ্ঠিত হবে হেতেমাক কবরস্থান মসজিদ প্রাঙ্গণে। জানাজার শেষে হেতেমাক কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘ সময় ধরে অভিনয় জীবন থেকে দূরে থাকলেও রেডিও শিল্পের একজন অনন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন শামস সুমন। স্টেশন প্রধান হিসেবে দীর্ঘ 16 বছর ধরে তিনি কাজ করে এসেছেন রেডিও ভূমিতে। শামস সুমনের এমনভাবে চলে যাওয়া আকস্মিক, তবে নিজের কর্ম দিয়ে বেঁচে থাকবেন গুণী এই অভিনেতা, এমনটাই প্রত্যাশা সবার। আল মুকসিদ, চ্যানেল আই। ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের মতো এবারও পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই সহ নিত্যপণ্য পেয়ে সন্তুষ্ট প্রান্তিক জেলার মানুষজন। প্রতি বছর ঈদে খাদ্য সামগ্রী বিতরণ সহ এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের ভিডিও চিত্রে আল মুকসিদের আরেকটি রিপোর্ট। সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে 2 দশকের ধারাবাহিকতায় এই বছরও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় তাদের হাতে। এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষেরা। ট্রাই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণটা আসছে আমাদের সবার জন্য আমি পাইছি, আমি খুব আনন্দিত। আমার ঈদটা খুব ভালো যাবে, খুব হবে সুন্দর। ঈদ উপলক্ষে আমরা যে ইয়েটা পাইলাম,
আমরা খুব খুশি, যারা দিচ্ছে তাদের জন্য আমি দোয়া করতেছি। আমার প্রতিবন্ধী মেয়েটার জন্য আপনারা দিচ্ছেন, আমি অনেক খুশি। যে পণ্যটা পাইছি, এই পণ্যটা পাওয়াতে আমরা খুব খুশি হয়েছি। পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাশী এলাকায় 2 শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। ট্রাই ফাউন্ডেশন এই ঈদ সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ করছে, এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো কাজের মধ্যে, এবং যারা এখানে পাচ্ছে অসহায় মানুষগুলো, আমি মনে করি তারা সানন্দে এই সামগ্রী পাওয়ার পরে ঈদ উদযাপন করতে পারবে। তো এই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকুক, সেটা প্রত্যাশা করি। সুবিধা বঞ্চিত একটি জনপদে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগ ঈদের খুশি ভাগাভাগি যে কথাটা, এটার মধ্যেই ট্রাই ফাউন্ডেশনের যেই মানুষের জন্য কাজ করার যে উদ্যোগটা, সেটা প্রতিফলিত হয়। আমরা চাই ট্রাই ফাউন্ডেশন পঞ্চগড়ের মতো জেলায় ওনাদের কার্যক্রম আরও বিস্তৃতি করবে। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশেই লাঘব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি পরিবেশের নানা উপাদান ব্যবহার করে বসতি গড়েছে মানবজাতি, নিশ্চিত করেছে খাদ্য, জীবন জীবিকা। তবে ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে কমছে প্রাকৃতিক সম্পদ, বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। হুমকিতে থাকা ধরিত্রী বাঁচাতে প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় নির্দেশনা মানার তাগিদ সংশ্লিষ্টদের। আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। সৃষ্টির আদিকাল থেকেই মানবজাতিকে মাতৃস্নেহে আগলে রেখেছে প্রকৃতি। বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীর নিরাপদ আশ্রয় নিশ্চিতের পাশাপাশি বিকশিত হয়েছে মানব সভ্যতা। বিভিন্ন ধর্মে প্রাণীজগৎ, গাছপালা, পাহাড়, নদী, সর্বোপরি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গাছ, নদী, পাহাড়সহ প্রকৃতি সংরক্ষণে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন ও হাদিসে রয়েছে অসংখ্য নির্দেশনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণী হত্যা কিংবা প্রকৃতি ধ্বংস থেকে বিরত থাকার পাশাপাশি গাছ রোপণে উৎসাহ দিয়েছেন। মাজারসহ বিভিন্ন ধর্মীয় তীর্থস্থানে জালালি কবুতর, হুদহুদ পাখি, আবাবিল পাখি, বোস্তামি কাসিম সহ বিভিন্ন প্রাণীর সংরক্ষণ করছেন সংশ্লিষ্টরা। তুলসী, নিম, চন্দন সহ বিভিন্ন উদ্ভিদের পাশাপাশি প্রাণী সংরক্ষণে জোর দেওয়া হয়েছে সনাতন ধর্মে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে নানা পরামর্শ ও নির্দেশনা রয়েছে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মেও। তবে ধর্মীয় মূল্যবোধের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দৈনন্দিন জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও এর সঠিক প্রয়োগের মাধ্যমেই রক্ষা পাবে প্রকৃতি ও পরিবেশ, নিশ্চিত হবে সবুজ পৃথিবী। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রকৃতি সংরক্ষণে ধর্মীয় অনুশাসন নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মাতা রায়হান রাফির চলচ্চিত্র প্রেসার কুকার। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কাতারের প্রধান গ্যাস স্থাপনা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি অবকাঠামোগুলোতে হামলার পর যুক্তরাজ্য সহ ইউরোপে গ্যাসের দাম তীব্রভাবে বেড়েছে। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।